नमस्कार, আমি ঋতুপর্ণা। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজকে আমি আপনাদের নিয়ে যাব ব্যাঙ্গালোরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয় কিছু জুনিয়র, আর তারপর তাদের জীবনে নেমে আসে একের পর এক বিপদ। কিন্তু সেই বিপদ সংকুল জীবনেও প্রেমের হাওয়া বইছিল কলেজ ক্যাম্পাসে, এবং সেই প্রেমই হয়ে ওঠে বিতর্কের কেন্দ্রবিন্দু। ঠিক কি হয়েছিল সেই কলেজে, সেই নিয়েই আজকের গল্প, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা র্যাগিংয়ের দিনগুলোয় প্রেম। লাল একটা সরল রেখা, টেবিলে পড়ে থাকা কেকের গুঁড়ো থেকে দরজার গোড়া অবধি টানা। কখন কে টেনে নিয়ে যাচ্ছে কে জানে, তবে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে রেখাটি কেউ টানেনি, অন্যভাবে তৈরি করা হয়েছে। আর তৈরি করেছে লাল পিঁপড়েরা। তারা তাদের অদ্ভুত পরিবহন পদ্ধতি ব্যবহার করে কেকের টুকরোগুলো নিয়ে যাচ্ছে আস্তানায়। খাদ্য মজুত করছে তারা। সামনেই হয়তো বৃষ্টির দিন আসছে। লোকে বলে ভারতের এই দক্ষিণাঞ্চলে বছরে দুবার বর্ষাকাল, তাই পিঁপড়েদের এই খাদ্য সংগ্রহ। এই খাদ্য সংগ্রহ দেখছিল পালক কুমার। দুপুরে ওর খাওয়া কেকের গুঁড়ো নিয়েই পিঁপড়েরা টানাটানি করছে। তখনই বলেছিলাম পরিষ্কার করো, করেনি। আর দেখো, সেই সন্ধে থেকে এত রাত অবধি পিঁপড়েদের রেশনের লাইন চলেছে। আমি অধৈর্য হয়ে বললাম, দেখলি তো কিরকম পিঁপড়ে হয়েছে? তখনই বললাম পরিষ্কার কর, নাও থালা সামলা। শেরশাহ যেমন ডাক ব্যবস্থা শুরু করেছিল, তুইও তেমন পিঁপড়েদের রেশনিং সিস্টেম চালু করলি। অন্য সময় হলে হয়তো পালক অনেক কিছু বলতো, কিন্তু আজ কেমন ঘোরের মধ্যেও তাকিয়েছিল পিঁপড়েদের দিকে। তারপর হঠাৎ বলতে শুরু করলো, জানিস, ছেলেবেলায় দেখেছিলাম একটা লাল পিঁপড়েকে ছোট কাকা কাঁচের গ্লাস দিয়ে আটকে রেখেছিল। পিঁপড়েটা ছটফট করছিল বেরোবার জন্য, পারছিল না। হঠাৎ কি কারণে গ্লাসটা মায়ের দরকার হলো বলে ছোট কাকা গ্লাসটা তুলে নিয়েছিল, আর আমি আশ্চর্য হয়ে দেখেছিলাম পিঁপড়েটা ছাড়া পেয়ে শটান এসে কামড়ে দিয়েছিল ছোট কাকার আঙুলে। কি জানি কিভাবে ব্যাপারটা হয়েছিল, কিন্তু হয়েছিল। আমি দেখলাম পালক কেমন অন্যমনস্ক। বললাম, পিঁপড়ের বিহেভিয়ার চর্চা করলে হবে? মনে নেই কাল ক্লাস টেস্ট? ইলেকট্রনিক্সের এই 6টা অঙ্ক তাড়াতাড়ি করে ফেল, আর ঘন্টাখানেক সময় আছে বড়জোর, তারপর তো যেতে হবে। হ্যাঁ, আর ঘন্টাখানেক সময় আছে আমাদের, তারপরেই শুরু সেই ভয়ের, মানে র্যাগিংয়ের। আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি। ব্যাঙ্গালোর শহর থেকে দূরে ছোট্ট পাহাড় ঘেরা এক জায়গায় আমাদের কলেজ। আমাদের ক্যাম্পাসে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, সুইমিং পুল, জিমন্যাশিয়াম, লাইব্রেরি সবই আছে। দেখলেই মনে হয় ক্যালেন্ডারের পাতা থেকে ছিঁড়ে নেওয়া কোনো ছবি। এই ছবির মধ্যেই আমরা ছায়ার মতো ঘুরে বেড়াই তটস্থ হয়ে, কারণ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মানেই আসতে যেতে সিনিয়রদের চটচাপড় গালিগালাজ খাওয়া, ভয় ধরানো র্যাগিং। রাত 12:30 থেকে 2-2:30 অবধি রোজ র্যাগিং চলে। সিনিয়ররা রুম বলে দেয়, আর আমরা সেই মতো তাদের রুমে হাজিরা দিই। সেখানে গান গাইতে হয়, নাচতে হয়, অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন একবার আমাকে একজন প্রশ্ন করলো, প্রমাণ করো তো ভর্তি গ্লাস ইজ ইকুয়াল টু খালি গ্লাস। ভাগ্যক্রমে উত্তরটা আমি জানতাম। বললাম, হাফ ভর্তি গ্লাস ইজ ইকুয়াল টু হাফ খালি গ্লাস। দুদিকেই হাফ হাফ কেটে দিলে হয় ভর্তি গ্লাস ইজ ইকুয়াল টু খালি গ্লাস। সিনিয়ররা খুব খুশি। সেই রাতে আমাকে আর কেউ র্যাগিং করেনি, ফলে আমিও খুশি। কিন্তু এই সব নয়, আসল র্যাগিং অন্য, যা খুবই অশ্লীল। সেখানে অনেক আজে বাজে প্রশ্নের উত্তর দিতে হয়। শুধু আন্ডারগার্মেন্টস পরে যেতে হয় গার্লস হোস্টেলের মেন গেটে। মদের দোকানে বসে থাকতে হয় মেঝেতে নীল ডাউন হয়ে। একবার একজন সিনিয়র মেয়ে আমাকে অদ্ভুত র্যাগিং করেছিল। কলেজ থেকে একটু দূরে ঝর্ণার ধারে নিয়ে গিয়েছিল আমার। তারপর পাথরে শুইয়ে ওর ফর্সা পেটের ওপর এক টুকরো ক্যাডবেরি চকলেট রেখে বলেছিল শুধু মুখ দিয়ে ওটাকে তুলে নিতে। আমি কি করেছিলাম? না, সেটা গল্পের বিষয় নয়, কারণ এই গল্প আমার গল্প নয়। এই গল্প পালক কুমারের, এই গল্প রণজয় কৌশলের, এই গল্প রিকান মুরলীরাজনের।
হস্টেলের পিছনের মাঠে দাঁড়িয়ে আছি আমরা। আমরা মানে আমি, পালক, কল্যাণ, রুচির, অভিষেক, সায়ন্তন, ময়ূখ। কিছুটা দূরে 2-3 জন সিনিয়রের সঙ্গে দাঁড়িয়ে 6 ফুট লম্বা বিরাট চেহারার রণজয় কৌশল। আমার আর ময়ূখের র্যাগিং হয়ে গেছে, এবার পালক। কৌশল ওকে বলল, আমার জুতো মুখে নিয়ে লেডিস হোস্টেলে যা। পালক চুপ করে দাঁড়িয়ে আছে। কৌশল জুতো খুলে এগিয়ে এসে আবার কথাটা রিপিট করলো। পালক তখনও চুপ। কৌশল হঠাৎ একটা থাপ্পড় মারল পালককে এবং তারপরই এক লাথি। আমরা এগোতে গিয়েও সাহস পেলাম না। কৌশল পালকের মুখে জুতো গুঁজে দিয়ে ঘাড় ধরে নিয়ে চলল লেডিস হস্টেলের দিকে। শনিবার বিকেল, কলেজ প্রায় ফাঁকা, তাই পালককে হ্যাঁচড়ানোটা কারো নজরে পড়ল না। আমরা নিরুপায় হয়ে পিছন পিছন চললাম। আর শেষ বিপত্তিটা ঘটল হস্টেল গেটে। রিকান আর 2-3 জন বেরোচ্ছিল। এমন সময় কৌশল তাদের পায়ের কাছে পালককে ছুঁড়ে দিয়ে বলল, ইয়ে রাহা মেরা দুবলা কুত্তা। দুর্বল রোগা পালক তখন প্রায় আধমরার মতো। বলতে গেলে রিকানই উদ্ধার করলো ওকে। তারপর শটান কৌশলকে বলল, তুমি কুকুর। প্রায় সন্ধে হয়ে আসা আলোয় আমরা সেই প্রথম লক্ষ্য করলাম রিকানকে। জিন্স পরা, পাতলা চেহারার, মিষ্টি দেখতে একটা মেয়ে, কিন্তু সাহসটা বড় বেশি। রণজয় কৌশলকে এইরকম ডোজ! কৌশল কেমন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে, তারপর চুপচাপ চলে গেল। আমরা পালককে নিয়ে ফেরার পথ ধরলাম। রিকান আমাদের সঙ্গে এলো কিছুটা, বলল, পুয়ার বয়, আই অ্যাম রিকান, তোমাদের নাম কি? আমরা আমাদের পরিচয় দিলাম। পালক চুপ করেই ছিল, কথা বলতে পারছিল না। হঠাৎ ওর ঘড়িটা কোঁ কোঁ করে অ্যালার্ম বাজাতে শুরু করলো। ক্যাসিও ইন্ডিগ্লো, সবুজ পান্নার মতো আলো ছড়িয়ে পড়ল। শীতকালের সন্ধে, তাই 6টাতেই অন্ধকার। রিকান জিজ্ঞাসা করল, অ্যালার্ম কেন? এবার পালক শুকনো গলায় বলল, ওষুধ খেতে হবে, গ্যাস্ট্রিকের। মনে রাখতে পারি না তাই। রিকান শুধু বলল, পুয়ার বয়। সেদিনই প্রথম রিকানের নজরে পড়েছিল পালক, কিন্তু পালকের নজরে কিচ্ছু ছিল না আতঙ্ক ছাড়া। তার কারণ রণজয় কৌশল। কি কারণে কে জানে, রণজয় প্রথম থেকেই যেন পালককে টার্গেট করেছিল। যেখানে দেখতো সেখানে হেনস্থা করত, কিন্তু পালক কিছু করতে পারত না। স্যারেদের কমপ্লেন করতে বললে বেজায় ভয় পেত, আরও র্যাক্ট হওয়ার কথা বলতো। রণজয় পালকের সঙ্গে কি না করেছে, পিঠে সিগারেটের ছ্যাঁকা থেকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো, সব। কিন্তু এই সব ছাড়িয়েও ছিল রিকান। ওই ঘটনার পর আমরা সবাই দেখতাম যেখানে পালক সেখানে রিকান, সবসময় একসঙ্গে। ছোট পাহাড়ের দিকে ঘুরতে যাওয়া, পোস্ট অফিস মাঠের সূর্যঘড়ির পাশে, গ্রিন ফলসের রাস্তায়, দুজন আমাদের ছোট্ট টাউনে একসঙ্গে ঘুরে বেড়াতো। একদিন একটা খবর পেয়ে আমি একটু ঘাবড়ে গেলাম। রাত্রে ঘরে বসে আমি পালককে বললাম, তোকে রিকান বলেছে যে রণজয় ওকে প্রপোজ করেছে? পালক চুপ। কিরে? আমি আবার বললাম। পালক ছোট্ট করে বলল, হ্যাঁ। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, রিকান কি বলেছে? পালক এবার একটু হাসলো। তোর কি মনে হয়, আর ডগস ক্যাপেবল অফ গেটিং লাভ? আর এর পর দিনই ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। 5:30 নাগাদ আমি আর পালক ড্রয়িং ক্লাস থেকে ফিরছিলাম। বড় মাঠের শেষ প্রান্তে আমাদের হস্টেল। মাঠের অর্ধেক এসেছি, হঠাৎ অন্ধকার ফুঁড়ে 3-4টে ছায়া মূর্তি এসে দাঁড়ালো সামনে। চিনতে পারলাম সিনিয়র। একজন বলল, এই বালক চল, রণজয় ভাই ডাকছে। আমি বাধা দিতে গিয়ে বললাম, এইমাত্র ক্লাস শেষ হয়েছে, হস্টেলে ফিরছি, ভেরি টায়ার্ড। চটাস করে একটা থাপ্পড় এসে পড়লো আমার গালে। তারপর হিস হিসে গলায় একজন বলল, ক্যা রে, তুঝে ভি ঠোকু ক্যা? ওদের গলার স্বরে এমন কিছু ছিল যে আমি চুপ করে গেলাম। গাল জ্বলছে, শির দ্বারা বেয়ে নিচে নামছে বরফের শুঁয়োপোকা। পালক ওর বইয়ের ব্যাগ আমার হাতে দিল, তারপর আস্তে আস্তে চলে গেল ওদের সঙ্গে। বাকি পথটা একা একা ফেরার সময় মনে হলো অর্ধেক মাঠটা আজ তেপান্তর হয়ে গেছে।
4 দিনের মাথায় জ্বর কমলো পালকের, তবে পিঠের কালশিটে ভাবটা এখনো যায়নি। এর মধ্যে হোস্টেল সুপার এসে জিজ্ঞেস করেছিলেন কি করে এসব হলো। পালক চুপ করেছিল। এই কদিন আমরা সবাই পালককে পালা করে দেখেছি, রাত জাগা, ওষুধ খাওয়ানো সব করেছি। 4 দিনের মাথায় পালক একটু সুস্থ হলে আমি রাতে ওকে জিজ্ঞেস করলাম, কেসটা কি বলতো, এভাবে আড়ং ধোলাই দিল কেন তোকে? পালক আস্তে আস্তে বলল, রণজয় রিকানকে ছেড়ে দিতে বলেছে আমায়, কারণ রিকান ওকে বলেছে যে ও আমায় ভালোবাসে। আমি না করায় এরকম মারল। আমি বেশ অবাক হলাম। না করলি কেন? কোথাকার কে একটা মেয়ে, তার জন্য এরকম কেলানি খেলি? তোর মাথায় ছিট আছে? কোথায় চাচা আপনার প্রাণ বাঁচা, তা না খাঁচার মধ্যে ঢুকে পেঁদানি খেয়ে মাচায় উঠতে গেলি। আমি গড়গড় করে বলতে বলতে থামলাম। দেখলাম পালক চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে। আমি থমকালাম, বললাম, তবে কি তোরও? ফেদার, এই ফেদার, তোর কি রিকানকে? কথাটা শেষ হওয়ার আগেই দেখলাম পালক হাসছে। দুর্বল, রোগা, ভীতু, ফর্সা একটা ছেলে হাসছে, অদ্ভুত সুন্দর একটা হাসি। রণজয়ের এত মার থ্রেট কোনো কাজে দেয়নি। সুস্থ হওয়ার পর পালক আরও নতুন এবং বাড়তি উদ্যমে রিকানের সঙ্গে ঘুরতে শুরু করেছে। সবাইকে খানিকটা দেখিয়েই। আমাদের এই ক্যাম্পাসে এমনিতেই ফ্রি মিক্সিং, প্রকাশ্যে চুমু খাওয়া, জড়িয়ে ধরা কোনো ব্যাপারই নয়। পালকরাও সেই পথের পথিক। এইরকমই একদিন আমাদের সামনেই রণজয় পালককে ধরল। এবার তুই মরবি, বুঝলি? 1 সপ্তাহ সময় দিলাম, রিকানের থেকে মাইনাস হ, নইলে ইউ উইল বি সাবস্ট্রাক্টেড। পালক নিচু গলায় বলল, পারবো না। রণজয় যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বলল, क्या বলা তো? সঙ্গে মা তুলে গালিও দিল একটা। পালক বলল, মা তুলবেন না, যা বলার আমাকে বলুন। রণজয়ের চেয়ে আমরাই বেশি আশ্চর্য। পালকের হলোটা কি? রণজয় চিৎকার দিল একটা, 1 সপ্তাহ, জাস্ট আ উইক। আর ঘটনাটা ঘটল ঠিক এর 8 দিনের মাথায়। এক রবিবার বিকেলে কাছের একটা ছোট দোকান আন্টিজ শপে আমরা টিফিন খাবো। কলেজের মেসের জঘন্য খাবার থেকে ওয়েলকাম ব্রেক। হঠাৎ একটা বাজাজ সানি এসে থামলো আমাদের দোকানের সামনে। রিকান। ও এসেই হঠাৎ একটা টান মারলো পালককে। কাম পালক, লেটস গো বলেই চকাশ করে চুমুও খেলো একটা। পালক একটু অপ্রস্তুত, যতই হোক বাঙালি মধ্যবিত্ত বাড়ির ছেলে তো। রিকান আবার বলল, লেটস গো না, আই হ্যাভ সামথিং টু টেল ইউ, লেট আস নট ওয়েস্ট টাইম। প্রায় ছিনতাই করে পালককে নিয়ে চলে গেল রিকান। আমরা গোলাপি বাজাজ সানিকে নিমেষে রাস্তার বাঁকে মিলিয়ে যেতে দেখলাম। পালকরা একটু খেয়াল করলে আর একটা জিনিস দেখতে পেত, দূরে দাঁড়িয়ে থাকা একটা কালো মোটর বাইক, যা পালকরা যাওয়ার মিনিট খানেকের মধ্যেই স্টার্ট দিয়ে ওদের যাওয়ার পথেই চলে গেল। এই বাইকটাকে আমরা সবাই চিনি, এটা রণজয় কৌশলের। জীবনের শ্রেষ্ঠ দৌড়টা আমি দৌড়ালাম। হিসেব করে দেখলাম বন্ধুরা এই সময় জিমে টেবিল টেনিস খেলবে, ফলে ওদিকেই গেলাম। সংক্ষেপে সব বললাম। ওরাও খেলা ছেড়ে দৌড় দিল সিনিয়র হোস্টেলে। সব সিনিয়ররাই তো আর ওরকম খারাপ নয়। জড়ো হয়ে গেল কিছু সিনিয়র আর বেশ কিছু জুনিয়র। মোটর বাইকের একটা কনভয় চলল পালকের উদ্দেশ্যে। এত সব করতে 8 ঘন্টার মতো লেগে গেছে। আমি আবিরদার মোটর বাইকের পেছনে বসে ভাবলাম, দেরি করে ফেললাম না তো? কিন্তু না, সত্যি দেরি হয়ে গেছে। গ্রিন ফলসের কাছাকাছি দেখলাম গোলাপি বাজাজ সানি রাস্তার পাশে কাত হয়ে আছে, আর উত্তেজিত রিকান পাগলের মতো হাত নাড়ছে। বাইক থামাতে রিকান চিৎকার করলো, ওরা পালককে ফলসের দিকে নিয়ে গেছে, জানোয়ারগুলোর হাত থেকে ওকে বাঁচাও প্লিজ। কান্না এসে ঢেকে দিল রিকানের গলার স্বর। আমরা আর দাঁড়ালাম না। প্রায় সন্ধে হয়ে এসেছে। ঝর্ণার অবিরাম শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আমরা চিৎকার করলাম, পালক, পালক। কোনো উত্তর নেই, শুধু এক টানা জলের শব্দ। আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে খুঁজতে শুরু করলাম।
আমি, আবিরদা আর বিশ্বদীপ খুঁজতে খুঁজতে চলে এলাম ঝর্ণার থেকে বেশ কিছুটা দূরে। ওখানে জলের শব্দ ক্ষীণ, বরং ঝিঁঝি ডাকছে খুব। হঠাৎ কুঁ কুঁ করে একটা শব্দ এলো ডান দিক থেকে। শব্দটা আমার খুব চেনা, সন্ধে 6টায় আমাকে রোজই শুনতে হয়। আমি চকিতে ডান দিকে ঘুরলাম। কিছু দূরে ঝোপের আড়াল থেকে একটা হাত বেরিয়ে আছে। তার কবজিতে সবুজ আলো জ্বলা একটা ঘড়ি আমাকেই ডাকছে বলে মনে হলো। আমি দৌড়ালাম। আস্তে আস্তে পুরো শরীরটা দেখতে পেলাম এবার। পোলো স্পোর্টসের সবুজ গেঞ্জি, ক্যাসিও ইন্ডিক গ্লো। অজ্ঞান হয়ে পড়ে আছে আমাদের পালক কুমার। এখন শীতকাল, তবু গত 4 দিন ভীষণ বৃষ্টি হয়েছে। কিন্তু মজাটা হচ্ছে এখানে বেলে মাটি বলে কাদা হয় না। আজ সকালে খানিক বৃষ্টি হলেও এখন বেশ রোদ উঠেছে। আজ আমরা গাড়ি করে ব্যাঙ্গালোর যাচ্ছি। আমরা মানে আমি, পালক, পালকের বাবা আর মা। পালকের একটা এক্স-রে করতে হবে বাঁ হাতের কবজিতে। প্রায় 12 দিন পর গত পরশু পালক খানিকটা নর্মাল হয়েছে। আর এই 10-12 দিন কলেজে দক্ষযজ্ঞ কাণ্ড। আমি সেই কথাই বলছিলাম পালককে। দক্ষযজ্ঞ শুনে পালক প্রশ্ন করল, কেন, কি হয়েছে? আমি গুছিয়ে শুরু করলাম। তুই হসপিটালে ভর্তি হওয়ার পরেই তো আমরা সবাই মানে রিকান এবং বেশ কিছু সিনিয়রও প্রিন্সিপালের কাছে রণজয়ের নামে কমপ্লেন করি। তোর বাবা মা আসার আগেই কলেজ থেকে স্যারেরা তোকে দেখে যান হসপিটালে। সেখানেও ডাক্তাররা বলেন যে এটা ব্রুটাল ফিজিক্যাল অ্যাসল্টের কেস। কলেজ থেকে রণজয়কে 3 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং পুলিশে রিপোর্টও করা হয়েছে। যেদিন ওর সাসপেনশন হয় সেদিন রণজয় কলেজে এসেছিল। প্রিন্সিপালের ঘর থেকে বেরোনোর পর রিকান ডেকে ওকে প্রায় সব স্টুডেন্টদের সামনে ধরে স্যান্ডেল দিয়েও মারে। গালাগালি তো সঙ্গে আছেই। রণজয় বোধহয় এতটা ভাবেনি। সেবাটাও নিজের রুমে ফিরে ব্লেড দিয়ে হাতে শিরাটিরা কেটে যাচ্ছে তাই অবস্থা। এখনও বেলবে জেলের বাইরে, তবে শরীর বেশ খারাপ। তোকে টাইট দিতে গিয়ে এমন টাইট খেলো যে নিজের প্যাঁচই কেটে গেছে। বেশ হয়েছে, তবে একটা দুঃখের দিকও আছে। রিকানের বাবা ওকে অন্য কলেজে ট্রান্সফার করিয়ে নিয়ে গেছেন। রিকানকে নিয়ে যে আসল গন্ডগোল তা ওর বাবা জেনে গিয়েছিলেন। যাওয়ার আগে রিকান খুব কেঁদেছে। তোর তো বিশেষ সেন্স ছিল না। আমাকে বলে গেছে যে ও তোকে কোনোদিনও ভুলবে না। আসলে তোর সঙ্গে আর দেখা হবে না তো। তাছাড়া ও নিজেকে তোর এই অবস্থার জন্য দায়ী মনে করে। ইস, তোকে খুব ভালোবাসত রে, আমার খারাপ লাগছে। পালক বলল, আমার তো লাগছে না। মানে? আমি হতভম্ব। মানেটা হলো রিকানের সঙ্গে আমি আর অ্যাক্টিং করতে পারছিলাম না। কাহার তাক পারা যায়? আমার হাঁ হওয়া মুখের দিকে তাকিয়ে পালক বলল, রণজয়কে টাইট দেওয়ার এর চেয়ে ভালো উপায় ছিল না রে। গায়ের জোরে লোক বলে ওকে আমি কিছু করতে পারতাম না, তাই ওর পছন্দের জিনিস দিয়েই ওকে বধ করো। ব্যাস, রিকানকে পেয়ে গেলাম। তাই তো আমি অত মার খেয়েও কিছু বলিনি, জানতাম সময় আসবে। সেদিন আন্টিজ শপে রিকানের সঙ্গে আমি যেতামই না, কিন্তু দেখলাম দূরে রণজয় বাইক নিয়ে লক্ষ্য করছে, ফলে সঙ্গে সঙ্গে ডিসিশন নিই। লাকটাও ফেভার করলো। বুঝলে ডিয়ার, রিগান ইজ নাথিং। দাবা খেলায় চেকমেট করার জন্য একটা পণ ছাড়া আর কিছুই না। আমি বললাম, তা বলে মেয়েটাকে ইউজ করবি? পালক হাসলো, তারপর বলল, কোথায় ইউজ? আর ও তো জানে না, জানলি তুই। ও তো মহান প্রেমের সেন্টিমেন্ট নিয়েই আছে। শোন, পৃথিবী ঠিক সেরকম যেভাবে তুই তাকে দেখবি। আমি অবাক হয়ে নিষ্ঠুর ছেলেটার দিকে তাকিয়ে থাকলাম। পালক বুঝলো বোধহয়। আলতো করে বলল, ছোট কাকা বড় বেশিক্ষণ পিঁপড়েটাকে আটকে রেখেছিল রে।